হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আকাশটা মেঘাচ্ছন্ন, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ছুটির পর স্কুল ব্যাগটা মাথায় নিয়ে বাড়ির দিকে ছুটছিলাম আমি। আচমকা এক টানে আমার হাত থেকে কেউ স্কুল ব্যাগটা কেড়ে নিলেন। আমি মুখ তুলে সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার মেঘ ভাইয়া দাঁড়িয়ে আছে। চোখ দুটো একদম রক্তবর্ণ হয়ে রয়েছে। আমি কিছু ভেবে ওঠার আগেই আমার গালে পড়ল এক চড়। আমি গালে হাত রেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। কোনো কথা বললাম না। আমাকে এক ধাক্কায় নিচে ফেলে দিলেন উনি। আমার গালটা শক্ত করে চেপে ধরে বললেন, আমার ফোনটা তুই ভেঙেছিস? আমি নিশ্চুপ। আমার কোনো উত্তর না পেয়ে আমার হাতটা টেনে ধরলেন। টানতে টানতে আমাকে বাড়ির দিকে নিয়ে এলেন। ফ্লোরে ছুঁড়ে ফেলে কোমর থেকে বেল্ট খুলে মারবার জন্য উঁচু করলে আমি ভয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমার মুখের ওপর এক গ্লাস পানি ছুঁড়ে মেরে বললেন আমাকে, আমার কোনো জিনিসপত্রতে তুই আর হাত দিবি না। কথাটা বলে রুম থেকে চলে যাওয়ার জন্য পা বাড়লেন উনি। আমি পিছনের দিকে ওনার হাতটা টেনে ধরে বললাম, মেঘ ভাইয়া, মলিকে যে আপনাকে ফোন দেয়। উনি ঘুরে তাকিয়ে আমার গালটা চেপে ধরে বললেন, কোনো অধিকার আছে তোর আমার পার্সোনাল ব্যাপারে কথা বলার? আমি মাথাটা ঝাঁকিয়ে না সম্মতি জানালে ধরফড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। ওদিকে চিৎকার চেঁচামেচির আওয়াজ হচ্ছে। অনেকটা দেরি হয়ে গেছে ভাবতেই বুকের ভেতরটা ধূপ করে উঠল আমার। স্কুল ড্রেসটা চেঞ্জ করে ছুটে রান্নাঘরে এলাম আমি। দেখলাম কাকিমা আবোল তাবোল বকছেন আর শব্দ করে থালা বাসন আছড়ে ফেলে মাজছেন। আমি কাঁপা কাঁপা গলায় কণ্ঠস্বরে আস্তে করে বললাম তাকে, কাকিমা আমি এসে গেছি, করে দিই। কাকিমা আমার হাতটা মুচড়ে ধরলেন। আমাকে উল্টো ঘুরিয়ে পিঠে ধাক্কা দিয়ে বললেন, নবাবের বেটি হয়েছ না? বাবা মা মারা গেছে, এত এত সম্পত্তির মালিক তুমি। গোটা রাজ্যের কাজ করে আসলে, লেখাপড়াও করবে, ঘরের কাজ করার সময় কি আছে তোমার? কথাগুলো গম্ভীর গলায় বলে আমাকে ছেড়ে দিলেন। আমি নিশ্চুপ হয়ে রইলাম, কোনো কথা বললাম না। আমার টলমল দুটো চোখ পাতা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ খুললাম। সামনে তাকিয়ে বাইরের দিকে চোখ যেতে দেখতে পেলাম মেঘ ভাইয়া দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম উনি কিছু বলবেন, কিন্তু ওনাকে দেখে মনে হলো কিছু দেখেও দেখতে পেলেন না উনি। আমাকে রান্নাঘরের সব কাজ বুঝিয়ে দিয়ে চলে গেলেন কাকিমা। আমার পরিচয়টা দিয়ে নিই এবার। আমি মায়া, যৌথ পরিবারে বড় হয়ে ওঠা আমার। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম আমি। ছোটবেলা থেকে অনেক আদর পেয়েছি। যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। সব কিছু হাতের মুঠোয় ছিল আমার। আজ থেকে 1 মাস আগে বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। তারপর থেকে শুরু হলো কাকিমার স্বভাবের এমন বদল। আর মেঘ ভাইয়া মানুষটা খারাপ না, বড্ড ভালোবাসে আমায়। বাবার ইচ্ছে ছিল তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবে আমার। আমি যেদিন কথাটা জানতে পারলাম সেদিনই বাবা মা চলে গেলেন না ফেরার দেশে। সেদিন আমি নিজেকে নিজে কথা দিয়েছিলাম বাবার ইচ্ছেটা পূরণ করব। এটা শুনে মেঘ ভাইয়া অনেক বকেছিল আমাকে। ভেবেছিলেন হয়তো মজা করছি আমি, কিন্তু যেদিন তার কোনো বাধা না মেনে আবিরের সাথে দেখা করতে গেলাম, আবিরের পাঠানো শাড়িটা পরে চোখে কাজল দিয়ে ভারী সাজে দেখা করতে গেছিলাম ওর সাথে, সেদিন থেকে উনি আমায় যখন যেভাবে পারে অপমান করে। ওনার কাছে আমি এখন ছলনাময়ী এক দুশ্চরিত্রা, অথচ একটা সময় আমাদের সম্পর্কটা ছিল খুনসুটির। কখন যে রাগ ঝগড়ার মাঝে ভালোবাসাটা চলে এলো বুঝতেই পারলাম না। আমাকে শাপলা ফুল দিয়ে প্রপোজ করেছিলেন উনি। প্রচণ্ড রেগেছিলাম আমি ওনার ওপর। মাথায় সব চুল ছিঁড়তে মন চাইছিল ওনার। প্রথমবার অফিসে জয়েন করে সবার জন্য কিছু না কিছু এনেছিলেন, শুধু আমি ছাড়া। আমি রাগে টকবক করছিলাম, সারাদিন কথা বলিনি ওনার সাথে। মাঝরাতে ভয়ঙ্কর শব্দ পেয়ে লাফিয়ে ঘুম থেকে উঠে বসতেই দেখলাম বাড়ির সকলে মিলে একসঙ্গে দাঁড়িয়ে আছে আমার সামনে জন্মদিনে উইশ করার জন্য। সবাই আমায় একসঙ্গে উইশ করলো। উনি দূরে দাঁড়িয়েছিলেন, সেটা দেখে আমার আরও ভীষণ রাগ হচ্ছিল। পরের দিন যখন স্কুল থেকে বাড়িতে ফিরছিলাম, আচমকা কোথা থেকে এসে আমাকে টেনে ওনার গাড়িতে ওঠালেন। আমাকে নিয়ে আসলেন বাইপাস রোডের একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে।
গাড়ির উপরে উঠিয়ে আমার কাঁধে মাথা রেখে বসেছিলেন উনি। আমার রাগ এখনো ভেঙেছে কিনা জানতে চাইছিলেন। দূর থেকে দেখা যাচ্ছিল একটা মস্ত বড় পুকুর। ওনাকে হাত উঁচিয়ে দেখিয়ে আহ্লাদি স্বরে বলেছিলাম, শাপলা ফুল লাগবে আমার, এনে দিন, তাহলে রাগ ভাঙবে। কাঁধ থেকে মাথা উঠিয়ে আমার মুখের দিকে তাকিয়েছিলেন উনি। কিছুক্ষণ চুপ থেকে ছুটতে গিয়ে পুকুরে দিলেন এক ঝাঁপ। আমি হাঁ হয়ে তাকিয়েছিলাম। শাপলা হাতে পুকুর থেকে উঠে কাদা মাখা পায়ের গোড়ালি ধুচ্ছিলেন উনি। আমি এগিয়ে গিয়ে পিছন থেকে খুশিতে জড়িয়ে ধরলাম ওনাকে, আর বললাম, সত্যি কি আপনি এটা করলেন? উনি আমাকে টেনে নিজের সামনে এনে ভ্রু কুঁচকে ঠোঁট উল্টিয়ে কোমরে ডান হাত রেখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমাকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। মুঠোবন্দি শাপলা ফুল আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তুই কি আমায় ভালোবাসবি? আমি কিছু না বলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। উনি শার্টের পকেট থেকে একটা কাগজে মোড়ানো আংটি বের করলেন। আমি ওনার হাত থেকে ফুল নিতেই উনি মুচকি হেসে আমার হাতটা টেনে ধরলেন। আমার কপালে ওনার কপাল ঠেকে আদুরে গলায় বললেন, বড্ড ভালোবাসি রে তোকে। তুই কি আমার বউ হবি? আমাকে ভালোবাসবি? আমার জন্য নীল পরি সাজবি? আরে উত্তর দে না। কতক্ষণ পিছিয়ে সরিয়ে নিয়ে দাঁড়িয়ে আছি, সর্দি জ্বর হবে তোমার। আমি মাথা হালকা উপর নিচে ঝাঁকিয়ে সম্মতি জানালাম, আর আমার হাতে আংটিটা পরিয়ে দিলেন উনি। হাতের সেই আংটিটার দিকে তাকিয়ে আছি আমি। আচমকা উনি আমার সামনে এসে দাঁড়ালেন। আমাকে কিছু না বলে হাতটা টেনে ধরলেন। আমার হাত থেকে আংটিটা টেনে খোলার চেষ্টা করলেন উনি। আমি কিছুতেই ওনার হাত থেকে ছাড়াতে পারছি না নিজেকে। উনি জোর করে আমার হাত থেকে আংটিটা খুলে ফেললেন। লাল হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন উনি। আংটিটা উঁচু করে আমার সামনে ধরে বললেন, এটা তোর হাতে রাখার কোনো যোগ্যতা নেই। তোর মতো ছলনাময়ী দুশ্চরিত্রা মেয়ের হাতে আমার ভালোবাসার চিহ্ন থাকতে পারে না। আংটিটা আমার পায়ের কাছে ছুঁড়ে মেরে রান্নাঘরের দরজাটা হাওয়াজ করে আছড়ে ফেলে চলে গেলেন উনি। মেঘ ভাইয়া ছোট বোন ঝিমির জন্মদিন আজ। ঝিমি আমারই ক্লাসমেট। সন্ধ্যার পর একটা ছোট করে পার্টির আয়োজন করা হয়েছে বাড়িতে। মনটা ভারী হয়ে আছে আজ আমার। ইচ্ছে করছে না বাড়িতে যেতে। ওদিকে সব ফ্রেন্ডরা চলে এসেছে। ঝিমির জোড়াজুড়িতে রাজি হয়ে গেলাম আমি। আলমারি থেকে অনেক খুঁজে একটা নীল রঙের শাড়ি বের করলাম। ঝিমি বলে গেল সকলে শাড়ি পরেছে, আমাকেও পরতে হবে। তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে দরজাটা লাগাতেই ভুলে গেছি আমি। পেটিকোট পরে ব্লাউজের হুক লাগাচ্ছিলাম। এমন সময় দরজা খুলে হুট করে রুমের ভেতরে ঢুকে পড়লেন মেঘ ভাইয়া। ওনার পায়ের শব্দ পেয়ে কেঁপে উঠলাম আমি। দরজা খোলার আওয়াজ কানে আসতেই রুমের আলোটা নিভিয়ে দিলাম। ধীরে ধীরে উনি রুমের মধ্যে অগ্রসর হচ্ছেন, আর আমার বুকের ভেতরটা ধূপ ধূপ করছে। অন্ধকারে শাড়িটা কোনো রকমে সারা শরীরে পেঁচিয়ে রুমের আলোটা জ্বালিয়ে দিলাম। আমার দিকে চোখ পড়তেই থমকে গেলেন উনি। আমার পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখে নিলেন। ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলেন। আমি যখন ওনার খুব কাছে চলে আসলাম, আমার পিছন দিকে সরতে থাকলাম আমি। শাড়ির আঁচলে বেঁধে পড়ে যেতে লাগলাম। উনি আমার কোমরে হাত পেঁচিয়ে টেনে ধরলেন আমাকে। আমি ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। দেখলাম ওনার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। খুব ইচ্ছে করছিল ওনার অশ্রু ভেজা আখিরদ্বয় নিজ হাতে মুছে দিতে। ঠিক তখনই মোবাইল ফোনের রিংটোনটা বেজে উঠল। কেঁপে উঠলাম আমি। বিছানা বালিশের ওপর ফোনটা বেজে চলেছে। স্ক্রিনে তাকিয়ে দেখতে পেলাম ইংরেজিতে বড় বড় অক্ষরে হাবিরের নামটা ভেসে উঠেছে। মুহূর্তে ধ্যান ফিরল আমার। ওনার বুক থেকে বাঁধিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। উনি আরো শক্ত করে টেনে ধরলেন আমাকে। নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। হাত ছাড়ে ইঙ্গিতে বোঝালেন দূরে যেতে না। আমি নিজেকে সামলে নিয়ে ওনাকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিলাম। এগিয়ে গিয়ে আবিরের কলটা রিসিভ করলাম। আবিরকে বললাম, আমি এখন বিজি আছি, সামনে এসএসসি পরীক্ষা, পড়ার অনেক চাপ, পরে ফোন করবেন। কথা শেষ হতেই ঘুরে তাকালে মুখের সামনে ওনাকে দেখতে পেলাম। চোখ দুটো রাগে রক্তবর্ণ ধারণ করে আছেন উনি। কিছু না বলেই আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। আছড়ে ফোনটা দূরে ছুঁড়ে মারলেন। 2-3 ড্রপ খেয়ে ফোনটা দরজার কাছে গিয়ে 3 খণ্ড বিভক্ত হয়ে পড়ে রইল। আমার হাতটা মুচড়ে ধরে উল্টো ঘুরিয়ে বললেন উনি আমাকে,
তোর মতো মেয়েকে দেখলেই আমার ঘৃণা হয়। কেন ভালোবাসলাম তোকে আমি? আমাকে টেনে নিজের সামনে আনলেন, নিজের বুকে হাত রেখে আমাকে নাড়িয়ে বললেন, এই বুকে যে আগুন জ্বালিয়েছিস তা কোনোদিনও নিবে না। ভালোবাসায় অভিনয় করেছিস আমার সাথে তুই। আমার ভেতরের কষ্টটা কি তোর চোখে পড়ে না? খুব কষ্ট হয় আমার, তুই কি বুঝিস না? আমার গালে হাত রেখে হালকা একটা ঝাঁকিয়ে বললেন, দেখ মায়া, আমি তোকে কখনো বকবো না, কখনো কষ্ট দেবো না। ভালোবাসি না আমি তোকে, সব ভুলে যাবো আমি। আবির নামের ছেলেকে তুই ভুলে যা। আমি তোকে বিয়ে করবো, আগের মতো ওভাবেই ভালোবাসবো। তোকে অনেক ভালো রাখবো আমি, দেখিস। ওনার কথা শেষ হওয়ার আগেই আমি ওনার শার্টের কলারের হাতের আঙুল পেঁচিয়ে টেনে ধরলাম। ওনার মুখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা ঠোঁটে আস্তে করে বললাম, ভুলে যান না আমাকে। আমিও তো চেষ্টা করছি আপনাকে ভুলে যাওয়ার। এমনটা নয় যে আমার কষ্ট হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু আমি পারছি না। বিশ্বাস করুন, আবিরকে আমার বিয়ে করতেই হবে। ও আমার ভবিষ্যৎ, যেভাবেই হোক আমাকে আপনি ভুলে যান। কথাটা বলে ওনাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালাম আমি। পেছন থেকে কিছু একটা ভাঙার আওয়াজ কানে এলো আমার। আমি কিন্তু পিছনে ঘুরে তাকালাম না। কিছুক্ষণ পর আমার হাতে টান পড়তেই পেছনে ঘুরে দেখতে পেলাম রুমের কিছু জিনিসপত্র ভেঙে পড়ে আছে। কাকিমা আমার সামনে দাঁড়িয়ে চোখ দুটো রাগে গজগজ করছে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার গালে পড়ল এক চড়। গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি কাকিমার দিকে। কাকিমা আমার মাথা চাপড়ে বললেন, নবাবের বেটি হয়েছ না, রুমের জিনিসপত্র ভেঙে চুরে রেখেছো। বাড়ি ভর্তি মানুষজন, তাদের দেখাতে হবে না রেগে গেলে তুমি কি করো? তো কার উপর রাগ দেখিয়ে এসব ভেঙেছো তুমি? আমার উপর? সবাইকে দেখাতে চাও তোমার কাকিমা তোমায় কি অত্যাচারটাই না করে, তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। তোমার বুদ্ধি দেখে আমি অবাক হচ্ছি। ইচ্ছা তো করছে মেরে মেরে গায়ের ছাল চামড়া সব উফরে ফেলি। তখন তো আবার বলতে পারো তোমার বাড়ি তোমারই সব। মাত্র 5 মিনিট সময় দিলাম তোমায়, এর মধ্যে পুরো ঘর পরিষ্কার করে হাসি মুখে পার্টিতে এসে অ্যাটেন্ড করো। পার্টির মধ্যে খাবার হাত দেবে না, এটাই তোমার শাস্তি। একটু থেমে বললেন, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন তুমি? এভাবে দাঁড়িয়ে না থেকে যা বললাম তাই করো। পার্টির শেষে এত এত কাজ কে করবে শুনি? তোমার মায়ের মতন টাকা দিয়ে বাড়িতে কাজের লোক পোষার মতন মেয়ে না আমি। টাকা বাঁচাতে ভালোবাসি আমি, এতে তোমারই লাভ। তোমার বাবার সব সম্পত্তি তো এখন তোমারই। ভাবছি পরীক্ষাটা শেষ হলে মেয়ের সাথেই তোমার বিয়ে দেব, না হলে সব সম্পত্তি কান্না কার হাতে যাবে বলা তো যায় না সে কেমন হবে। কাকিমা থামলে আমি বললাম, আমার বাবা আবিরের সাথে বিয়ে ঠিক করে রেখে গিয়েছিলেন আমার। কাকিমা ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে, অধীর আগ্রহ নিয়ে বললেন, তো কি হয়েছে? আবিরের বাবাও তো অনেক সম্পত্তির মালিক, তাই না? ভাবছি ওর সাথেই তোমার ঝিমির বিয়ে দেব। মেয়েটা আমার রাজরানী হয়ে থাকবে সারাটা জীবন। আচ্ছা একটা কথা বলো আমায়, ছেলেটা কি কোনো অংশে কম? ওকে বিয়ে করলে তোমার বাড়ি তোমার ঘর সব তোমারই থাকবে, কোথাও যেতে হবে না এসব ছেড়ে তোমাকে। আমি গম্ভীর গলায় বললাম, বিয়ে করলে আমি আবিরকেই করব। আমার বাবা যখন চেয়েছেন তখন আবিরকেই আমার বিয়ে করতে হবে কাকিমা। আমার এই বাড়ি ঘর সম্পত্তি কিচ্ছু প্রয়োজন নেই, কিন্তু যেখানে আমার বাবা কথা দিয়েছেন সেখানে আবিরকেই আমি বিয়ে করব, তার কথা আমি রাখবো। জীবনে যখন আমার বাবা কাউকে কথা দিতেন সেই কথা অবশ্যই রাখতেন। তার শেষ প্রতিশ্রুতিটুকু আমি কিছুতেই মিথ্যা হতে দিতে পারি না কাকিমা। কথা শেষ করে তাকিয়ে দেখলাম কাকিমা দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে আছে, পারলে আমাকে মারবে এমনভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি আর কোনো কথা না বাড়িয়ে রুম পরিষ্কার করতে লাগলাম। কাকিমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে রুম থেকে ধরফড়িয়ে বেরিয়ে গেলেন। পুরো পার্টিতে একটি বারের জন্যও মেঘ ভাইয়াকে দেখতে পেলাম না আমি। আমার চোখ বারবার তাকে খুঁজছিল। যতবারই তার রুমের দিকে অগ্রসর হচ্ছিলাম আমি, কাকিমা কোনো না কোনো কাজে আমাকে ঠেলে দিচ্ছেন। পার্টির শেষে সকলে যার যার রুমে চলে গেছে। ঘড়ির কাঁটায় এখন রাত 2টো ছুঁই ছুঁই। গভীর রাতে ঘুমে আচ্ছন্ন সকলে, তাই এটাই মোক্ষম সময়। হাতের সব কাজ সেরে নিলাম। এবার চুপি চুপি একটিবার অন্তত ওনাকে দেখে আসতে পারবো। শাড়ির আঁচল কোমরে গুজে পা টিপে টিপে ধীরে ধীরে ওনার রুমের দিকে অগ্রসর হলাম। দরজার কাছে এসে হাত রাখতে যাব, তখনই আমার পেটে কারো হাতের শীতল পরশ অনুভব করলাম। এই উষ্ণ ছোঁয়ায় শিহরণ জাগানো উত্তাপ কার সেটা বুঝতে বাকি রইল না আমার।
আমি কেঁপে উঠলাম। এক টানে আমাকে ঘুরিয়ে নিচের বাহুডোরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন উনি। ওনার পুরোটা শরীরে ভিজে চুপচুপ করছে। আমার পরনে পাতলা শাড়িটা লেপ্টে আছে ওনার ভেজা শার্টে। আমি ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। উনি আমার মাথাটা নিজের বুকে ঠেসে ধরে রাখলেন। আমি ওনার শার্টের বোতামটাই একটা কামড় বসিয়ে দিতেই কেঁপে উঠে আমাকে কিছু মুহূর্তের জন্য ছেড়ে দিলেন উনি। আমি মুখটা মলিন করে কম্পিত ঠোঁটে ওনার শার্টের কলারটা টেনে ধরে আস্তে করে বললাম, এত রাতে ভিজলেন কিভাবে? উনি আমার কোমরটা চেপে ধরলেন, কপালে কপাল ঠেকে নাক ফুলিয়ে বললেন, সাথে ছিলাম, বর্ষা নিজেকে ভিজিয়ে নিয়েছি। খেয়াল করলাম ওনার শরীরের সমস্ত গরম উত্তাপ আমার শরীরে এসে পড়ছে। বিস্ময় নিয়ে ওনার কপাল থেকে নিজের কপালটা সরিয়ে নিলাম আমি। কিছুক্ষণ ওনার মুখ পানে তাকিয়ে থেকে দেখলাম উনি দুলছেন, থরথর করে কাঁপছেন, হাত দাঁতে দাঁত লাগিয়ে আমাকে আরও শক্ত করে টেনে নিচ্ছেন নিজের বাহুডোরে। আমি ওনার গালে হাত রেখে মুখের সামনে মুখটা এনে বললাম, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? উনি ঘুমে টলমল চোখ টেনে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি বুঝতে পারলাম ওনার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। ওনার উত্তরের আশায় না থেকে ওনাকে ধরে রুমে নিয়ে আসলাম আমি। ভালো করে তোয়ালে দিয়ে মুছিয়ে দিলাম ওনার মাথার চুলগুলো। বিছানার ওপরে বসিয়ে রেখে আলমারি থেকে কাপড় এনে ওনার হাতে ধরিয়ে দিয়ে বললাম, চেঞ্জ করে নিন। এভাবে ভেজা শরীরে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বেন। উনি ভেজা শরীরেই বিছানায় জুতা সহ পা উঠিয়ে দিয়ে ধক করে শুয়ে পড়লেন। আমি ওনাকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো কথা বলছেন না উনি। আমি জোর করে বিছানা থেকে টেনে উঠিয়ে ওনাকে ওয়াশরুমের কাছে নিয়ে আসলাম। ওনার হাতে কাপড় ধরিয়ে দিয়ে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে বললাম, ভেজা কাপড় আগে চেঞ্জ করে নিন, নইলে দরজা খুলব না। প্রায় 10 মিনিট পর ওয়াশরুমের দরজা ভেতর থেকে উনি নক করলেন। আমি দরজা খুলতেই উনি ঢলে পড়তে লাগলেন। আমি ধরে নিলাম ওনাকে এনে জুতো খুলে শুইয়ে দিলাম বিছানায়। থার্মোমিটারে জ্বর মেপে দেখলাম 103। ওয়াশরুম থেকে পানি এনে পলিথিনের ওপরে শুইয়ে দিয়ে মাথায় পানি ঢাললাম কিছুক্ষণ। উনি ঘুমিয়ে পড়লে সকালের থেকে চুপি চুপি রুম থেকে বেরিয়ে গেলাম আমি। সকাল 8টা, যেখানেই বসছি ঘুম আসছে। খাবার টেবিলে বসেও ঘুমিয়ে পড়েছিলাম। জিমি এসে ডেকে তুললো আমায়। কোনোরকম ড্রেসটা চেঞ্জ করে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম জিমির সাথে আমি। সারাটা রাস্তায় জিমির বকবকানি শুনতে হয়েছে আমার। কালকের পার্টিতে কে কি গিফট করলো সেই সব নিয়ে বলছে জিমি। স্কুল গেটের সামনে আসতেই একদম থমকে রইলাম। কিছুটা দূরেই গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আবির। আবিরকে দেখে জিমি কথা বলতে গেলে থেমে গেল। মুখ টিপে হেসে উঠে চলে গেল সে। আর আবির আমার দিকেই আসছে। আমি ভাবতে লাগলাম, আগে কখনো তো আবিরকে এভাবে না বলে আমার সাথে দেখা করতে আসতে দেখিনি, তাহলে আজ কেন? আমার ভাবনায় ছেদ ঘটিয়ে আবির আমার সামনে এসে দাঁড়ালেন। হুট করে আমার কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বললেন আমায়, কাল থেকে কতবার তোমাকে ফোন দিয়ে চলেছি জানো? আমার বুঝি চিন্তা হয় না? সেই যে কলটা কেটে দিলে তারপর থেকে তোমার ফোনটা বন্ধ পাচ্ছি। কি হয়েছে তোমার? মন খারাপ? ফোনটা অফ করে কেন রেখেছো? কষ্ট হয় না আমার? আবিরের এতগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি নিজের কাঁধ থেকে আবিরের হাত নামিয়ে দিলাম। মাথাটা নিচু করে আস্তে করে বললাম, ফোনটা ভেঙে ফেলেছি। কথাটা শুনে আবির আমার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরলেন। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, কেন? কারো উপর রেগেছিলে নাকি? আমি হালকা মাথা ঝাঁকিয়ে অর্থ না বুঝে আবার মাথাটা কাত করে হ্যাঁ সম্মতি জানালাম। আবির মুচকি হেসে আমার হাতটা ধরে বসলেন, আমাকে টানতে লাগলেন। আমি আবিরকে থামিয়ে দিয়ে বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আবির আমার গাল টেনে বললেন, ফোন কিনতে। 4 মাস পর আমাদের বিয়ে। এতগুলো দিন তোমার সাথে কথা না বলে কিভাবে থাকবো আমি? তুমি জানো, কাল সারা রাত জেগেছিলাম আমি। ভেবেছিলাম কিছু হয়তো হয়েছে তোমার, নয়তো তুমি আমার ফোন কেন তুলবে না? আমি আবিরের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, যখন বিয়ে হবে তখন দেবেন। বিয়ের আগে এভাবে আমি আপনার কাছ থেকে কিচ্ছু নিতে পারবো না। উফ, তাহলে কথা কিভাবে বলবো? আমি একটা কিনে নেব, এখন আপনি যান।
আবির কিছু একটা ভেবে আবার বললেন, চলে যাব, সত্যিই চলে যাব। সারা রাত জেগে থেকে এখন তোমার সাথে দেখা হলো, তোমার কি মনে হয় না এখন আমাদের একটু সময় কাটানো উচিত? এইভাবে যাওয়া যায় না, আপনি বরং আরেকটা ছাতা নিয়ে আসুন। ওনাকে কথাটা বলতেই ঘন্টা বেজে উঠল। আমি উল্টো ঘুরে ছুটতে লাগলাম। স্কুল গেটের মধ্যে ঢুকে একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাসরুমে গেলাম, আর আবির গাড়িতে উঠে চলে গেলেন। ওদিকে মেঘ ভাইয়া ঘুম ভাঙলে উঠে বসে কাল রাতের কথা ভাবছেন। আমাকে মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি ফুটল ওনার। কাকিমা ঘর ঝাড়ু দিতে এসে ওনার সামনে এসে বললেন, আচ্ছা মেঘ, মায়াকে তোর কেমন লাগে? ভাবছি ওকে তোর সাথে বিয়ে দেব। কথাটা শুনেই চমকে উঠলেন উনি। বিছানা থেকে নেমে কাকিমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, এসব কি বলছো মা? ঠিকই বলেছি, মায়ের সাথে আমার গতকাল রাতে কথা হয়েছে। মেঘ ভাইয়া খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, মায়া কি বলেছে? আর আবির? সেটা নিয়ে তোর ভাবতে হবে না। আবিরের জন্য আমাদের ঝিমি আছে তো, রাজরানী হয়ে থাকবে আবিরকে বিয়ে করলে ঝিমি। কথাটা শুনে উনি অনেক খুশি হয়ে গেলেন। মেঘের মনটা আজ ভীষণ ভালো, কি করবে তা সে নিজেও জানে না। এদিকে খুব বৃষ্টি বর্ষণ হচ্ছে, আকাশ একদম কালো মেঘে ঢেকে আছে পুরো পৃথিবীটা। যেদিকে তাকাচ্ছি শুধুই আবছা আলোয় অন্ধকার দেখতে পাচ্ছি। স্কুল ছুটি হয়ে গেছে। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি আর ঝিমি। ভাবছি কখন বৃষ্টি থামবে। এমন সময় খেয়াল করলাম দূর থেকে পরিচিত কেউ ছুটে আসছে আমাদের দিকে, যার এক হাতে একটা ছাতা আর অন্য হাতের ছাতাটা মাথার উপরে ধরে আছেন। মানুষটার সামনে এসে দাঁড়িয়ে ছাতা তুলে মুখ উঁচু করলেন। তখন দেখতে পেলাম ওনার মুখটা। ঝিমির হাতে একটা ছাতা ধরিয়ে দিয়ে বললেন গাড়িতে গিয়ে বসতে। ব্যাস, ঝিমিকে আর পায়েকে ছাতা খুলেই গাড়ির দিকে এগোতে লাগলো সে। পিছন থেকে যে ডাকবো ওকে আমি, তার আর কোনো উপায় নেই। উনি আমার মুখটা চেপে ধরে আছেন। খানিকটা দূরে ঝিমি চলে গেলে মুখটা ছাড়লেন আমার। আমি জোরে জোরে কয়েক সেকেন্ড শ্বাস নিয়ে নিলাম। তাকিয়ে দেখলাম অন্ধকারে মিলিয়ে যাচ্ছে ঝিমি। আবছা আলোয় নাক ফুলিয়ে তাকিয়ে আছি ওনার মুখের দিকে। উনি এক হাতে ছাতা মিলে অন্য হাতে হুট করে আমার কোমরটা চেপে ধরলেন। নিজের কোমরে আচমকা ওনার হাত পড়ায় কেঁপে উঠলাম আমি। অহেতুক চেষ্টা করলাম হাত ছাড়াবার, কিন্তু পারলাম না। উনি আমায় দিলেন এক ধমক। আমি কেঁপে উঠলে ছাতাটা ফেলে দিয়ে কোলে তুলে নিলেন আমায়। চোখ রাঙিয়ে বললেন, ইচ্ছে তো করছে এভাবে তোকে নিয়ে যায়, কিন্তু ভিজলে যে তুই অসুস্থ হয়ে পড়বি। কথাটা শুনে ওনার মুখের দিক থেকে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিলাম আমি। বুঝতে চেষ্টা করলাম হঠাৎ কি হয়েছে ওনার। এরই মধ্যে উনি আমার কপালে ঠোঁটের আলতো পরশ ছুঁয়ে দিলেন। আমাকে কেঁপে উঠতে দেখে মুচকি হেসে নামালেন নিজের কোল থেকে। ছাতা উঠিয়ে আমাকে কাছে টেনে নিয়ে বললেন, চল এবার। আমি সরে আসলাম ওনাকে ঠেলে দিয়ে কিছুটা দূরে। ওনার মুখের দিকে না তাকিয়ে বললাম আমি, এইভাবে যাওয়া যায় না, আপনি বরং আরেকটা ছাতা নিয়ে আসুন। উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে, নাক ফুলিয়ে বললেন, আরেকটা ছাতার কি দরকার? তুই আসবি নাকি তোকে উঠিয়ে নিয়ে যাবো আমি? আমি কিছু বললাম না। দাঁত দিয়ে হাতের নখ কামড়ে দাঁড়িয়ে রইলাম। কিছু একটা ভেবে ঝট করে বলে উঠলাম, এমন বর্ষণে একসঙ্গে গেলে একটা ছাতায় অর্ধেক অর্ধেক ভিজে যাব আমরা। জানেনই তো আমি একটু ভিজলেই সর্দি জ্বর হয়। তাই বলছিলাম আপনি গিয়ে গাড়ি থেকে ঝিমির ছাতাটা নিয়ে আসুন, নয়তো আমি গিয়ে ছাতা নিয়ে আসছি। উনি কিছুক্ষণ নিশ্চুপ থেকে মুখটা মলিন করে বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কথাটা বলেই এক ছুটে চলে গেলেন গাড়ির কাছে। ওনার গাড়ির সামনে আরেকটা গাড়ি এসে দাঁড়ালো। দেখতে পেলাম দূর থেকে স্পষ্ট কিছু বুঝতে পারছি না। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে কেউ আমার দিকে এগিয়ে আসছে, তবে বোঝা যাচ্ছে কিন্তু কে সে। ছাতার জন্য মুখটা তো দেখতেই পাচ্ছি না। যখন সে আমার সামনে এসে দাঁড়ালেন, ছাতা উঠিয়ে মুখ তুললে বুঝতে পারলাম এটা আবির। আবির আমার দিকে তাকিয়ে আছেন এক অপলক দৃষ্টিতে। আমাকে ডেকে বললেন সে, চলে এসো মায়া, আমি তোমাকে পৌঁছে দেবো বাড়িতে। আমি চোখ তুলে তাকিয়ে দেখলাম আবিরের পেছনে উনি দাঁড়িয়ে আছেন, ওনার হাতে আর একটা ছাতা। আমি এক প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও আবিরের ছাতার নিচে চলে আসলাম। আবিরের হাতে হাত রেখে ছাতাটা শক্ত করে ধরে বললাম, চলুন। আবির মুচকি হেসে ঘুরলেন
আর চোখের সামনে ওনাকে দেখতে পেয়ে অবাক হলেন। কিছুক্ষণ চুপ থেকে মুখে হাসি টেনে বললেন, এই কি মেঘ, তুমি মায়াকে নিতে এসেছ? অফিসে তো কোমরে ব্যথার কথা বলে ছুটি নিয়ে আসলে, তা তোমার কোমরের ব্যথা কি এখন কমেছে? উনি মনে হয় কথার উত্তর দিতে সংকোচ বোধ করলেন। উল্টো আবিরের উপরে প্রশ্ন ছুড়ে বললেন, আপনি এখানে কি করছেন স্যার? আবির কিছু না ভেবেই আমার কাঁধে হাত রাখলেন। হেসে উঠে বললেন, মায়াকে নিতে এসেছি আমি। কিছুদিন পরেই তো আমাদের বিয়ে। ওর পছন্দ অপছন্দ সবকিছুই তো জানতে হবে আমার, তাই না? ভাবছি প্রতিদিন ওকে নিতে আসবো, সেই সুযোগে ওর সাথে একটু সময়ও কাটানো যাবে। আবির কথা বলছে আর ওনার চোখ দুটো লাল হয়ে আছে। উনি কিছু বলতে যাবেন আবিরকে, তার আগেই আমি আবিরের হাত টেনে ধরে বললাম, ভিজে যাচ্ছি, চলুন। ঘন্টা দুয়েক বাদে বাড়ি ফিরলাম আমি। আবিরের সাথে না চাইতেও কিছুটা সময় কাটিয়েছি। আমার পছন্দ অপছন্দ সব আবিরকে বলেছি, আবিরের থেকেও শুনেছি। যদিও দূরে কোথাও যাওয়া হয়নি আমাদের, তবে গাড়িতে বসেই কোনো এক পছন্দের জায়গায় দুজন দুজনের ভালো লাগা খারাপ লাগার খবর নিয়েছি। জানি আবিরকে ভালোবাসতে পারবো না, তবুও বিয়ে যে ওকেই করতে হবে আমার। ভালোবাসলে যে তার সাথে থাকতে হবে তা তো নয়, তবে চেষ্টা করতে হবে সবটা মানিয়ে নেওয়ার। বাড়িতে ফিরে যখন আমি রুমে ঢুকতে গেলাম, কাকিমার চিৎকার চেঁচামেচির আওয়াজ এলো আমার কানে। কাকিমা চিৎকার করতে করতে বললেন, আবিরের সাথে মায়ের বিয়ে হবে না, কিছুতেই হতে দেব না আমি। কণ্ঠটা মেঘের রুম থেকেই আসছে। আমি একটু এগিয়ে গিয়ে রুমের দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পেলাম উনি ফ্লোরে বসে আছেন, কাকিমার দিকে তাকিয়ে। কাকিমা আর কিছু বলার আগেই উনি উঠে দাঁড়ালেন। কাকিমাকে ধরে ঝাঁকিয়ে বললেন, মিথ্যা কেন বলছিলাম আমাকে মা? কাকিমা এক ঝটকায় ওনার হাত ছাড়িয়ে নিয়ে বললেন, কোনো মিথ্যা বলিনি। মায়ার সাথে আমি তোরই বিয়ে দেবো, দেখিস। একটা কথা বল, তুই কি মায়াকে বিয়ে করতে চাস না? এত এত সম্পত্তি, বুঝতে পারছিস? সব হাতছাড়া হয়ে যাবে অন্য কোথাও বিয়ে করলে। হো, শুধু সম্পত্তির জন্য তুমি মায়াকে আমার সাথে বিয়ে দিতে চাও? হ্যাঁ, তো তুই তো আর কাউকে ভালোবাসিস না, তাহলে এত অসুবিধা কিসের মায়াকে বিয়ে করতে? উনি হেসে উঠলেন, হাসতে হাসতে থেমে গিয়ে বললেন, বাসি মা, একজনকে বাসি। আর চোখে আমাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকলেন উনি। আমি ভেতরে আসতেই আমার মাথায় হাত রেখে উনি বলে উঠলেন, আমি একজনকে ভালোবাসি, তার নাম মলি। আমরা অফিসে একসাথে কাজ করি। আমরা বিয়ে করলে আমি আমার ভালোবাসাকে বিয়ে করব, ঠিক যেমন মায়া তার ভালোবাসা আবিরকে বিয়ে করবে। একটা কাজ করি, মায়ের আগে আমি বিয়েটা ছেড়ে নিই, ওর বিয়েতে অনেক মজা হবে। কি বলিস মায়া? আমি মুখটা তুলে তাকালাম ওনার দিকে। ওনার মুখে মলি নামটা শুনে ইচ্ছে করছে গলাটা টিপে ধরতে। প্রচণ্ড রাগ হচ্ছে আমার। এই মলি নামের মেয়েটার সাথেই তো উনি মাঝে মাঝে রাতে কথা বলেন। মাঝরাতে ওনার রুমের সামনে আসলে এই নামটাই তো ওনার কণ্ঠস্বর শুনতে পাই। ওনার ফোনটাও ভেঙে ফেলেছি এই মেয়েটার সাথে যেন আর কখনো কথা না বলতে পারে তার জন্য। সেই মেয়েকে বিয়ে করবেন উনি? সেই মেয়েকে? আমার হাত ছাকিয়ে বলে উঠলেন উনি। কি হলো, চুপ আছিস কেন? ঠোঁটের কোণে জোর করে হাসি টেনে আমি বললাম, করে ফেলুন বিয়ে। কথাটা বলার পর ওনার মুখে খুশির ঝলক দেখতে পেলাম, কিন্তু কাকিমার চোখে চিন্তার ছাপ। কাকিমার দিকে তাকিয়ে উনি বললেন, আরে মা, আবিরের বোন মলি। অফিসে মলি আমার সিনিয়র, আর আমি ওর অ্যাসিস্ট্যান্ট। কাজের শুরুতে মলি আমায় প্রপোজ করেছিল, কিন্তু আমি পাত্তা দিতাম না মলিকে। মেয়েটা অনেক ভালোবাসে আমায়। এখন বুঝতে পারলাম ওর ভালোবাসাটা। অনেক কষ্ট দিয়েছে ওকে। এবার নিজের ভুল সূত্রে নেব, ওকে বিয়ে করে আমার ভালোবাসাটাও দেখাবো। কাকিমা মুহূর্তে খুশি হয়ে গেলেন। গত স্বর টেনে বললেন, সত্যি বলছিস বাবা? মলি আবিরের বোন? কই, আগে তো কখনো শুনিনি আবিরের বোন আছে। আর আবিরের বোন মানে তো ওদের অনেক অনেক সম্পত্তি। মন ভরে গেল তোর কথা শুনে। আচ্ছা, তুই মলিকেই বিয়ে কর, আমি গিয়ে ঝিমিকে জানিয়ে দিয়ে আসি সুখবরটা। কাকিমা খুশিতে নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি ওনার দিকে তাকালাম, উনি হাসছেন। আমি নিজের ভেতরের রাগটা আর ধরে রাখতে পারলাম না। ওনার শার্টের কলারটা চেপে ধরলাম, ওনাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে বুকে ইচ্ছে মতো কিল বসাতে লাগলাম। উনি চুপ হয়ে আছেন, আমার হাত ধরে থামাচ্ছেন না। যখন আমার থেকে নিজের মুখটা ঘুরিয়ে নিলেন, তখন ওনাকে ছেড়ে দিয়ে উঠে বসলাম আমি। কিছুক্ষণ চুপ থেকে আমি প্রথম জিজ্ঞেস করলাম,
সত্যি কি আপনি মলিকে বিয়ে করবেন? উনি শুয়ের থেকে চোখ বন্ধ করে উত্তর দিলেন। হ্যাঁ, মলিকেই করব। আমার ভালোবাসা মলিকে বিয়ে করবো আমি। আমি আর চোখে ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, সত্যি কি মলি আপনাকে ভালোবাসে? হ্যাঁ বোন। আমি কিছুক্ষণ চোখটা বন্ধ করে রইলাম। হুট করে ওনার মুখে মলি নামটা শুনে চোখ খুললাম। তাকিয়ে দেখলাম উনি ফোনে কথা বলছেন মলির সাথে। ফোন কিনে নিয়েছেন? কোনো উত্তর দিলেন না। টানা 1 ঘন্টা প্রেমালাপ করলেন আমার পাশে বসে উনি মলির সাথে। কথা শেষ হলে উঠে গিয়ে একটা ফোন এনে আমার সামনে রেখে বললেন, তোর বোন ভেঙেছিলাম না, এটা তোর জন্য। আবিরের সাথে কথা বলিস। আমি ফোনটা দূরে ঠেলে দিয়ে বললাম। উনি হেসে উঠলেন। আমি উঠে চলে আসার জন্য পা বাড়ালাম। অমনি পেছন থেকে আমার হাতটা টেনে ধরলেন উনি। আমি হাত ছাড়ানোর জন্য চেষ্টা করলে আমাকে টেনে বিছানায় ফেলে আমার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে মুখের সামনে মুখটা এনে বললেন, তুই আবিরকে বিয়ে করছিস, আর আমি ওর বোন মলিকে। সদবোধ। ঘড়ির কাঁটায় রাত তখন 3টে ছুঁই ছুঁই। জানলার কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি। দমকা বাতাস, নির্লজ্জতার আভাস, ফোঁটা ফোঁটা বৃষ্টির টুপটাপ শব্দ। এভাবেই নির্ঘুম রাতটা কেটে গেল আমার। সকালে খুব ভোর হতেই সেজেগুজে রুম থেকে বের হলেন কাকিমা। আজ শুক্রবার, তাই সবার বন্ধের দিন। ঝিমিও ঘুমাচ্ছে আপন মনে আজ। কাকিমা এসে ঝিমিকে চিৎকার করে ডেকে তুললেন। ঝিমিকে রেডি হতে বললেন ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে বলে। মেঘ ঘুম থেকে উঠে আলসেমি কাটিয়ে তাকালে চোখের সামনে মায়ের মুখটা দেখতে পেলেন। মা তাকে গদগদ স্বরে হাদুড়ে গলায় বললেন, বাবা রে, শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কাকিমার কথা শুনে উনি আকাশ থেকে পড়লেন। হাই তুলে মুখে হাত টিপে তাকিয়ে আছেন নিজের মায়ের দিকে। মায়ের ভাবসাব কিছু যেন ভালো লাগছে না ওনার। বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকিয়ে আস্তে করে বললেন উনি। কোথায় যাবো মা? কাকিমা ওনার পাশে এসে বসে পিঠে হাত বুলিয়ে বললেন, বৌমাকে দেখতে। রুমের বাইরে দাঁড়িয়ে আমি দুজনের কথা শ্রবণ করছি। উনি আমাকে দেখতে পেয়ে বললেন, এ কি মায়া, বাইরে কেন দাঁড়িয়ে আছিস? ভিতরে আয়। আমি ধীরে ধীরে ওনার রুমের ভেতরে আসলাম। ওনার সামনে এসে দাঁড়ালে আমার হাতটা টেনে বসিয়ে দিলেন বিছানায়। আমার গাল টেনে বললেন, তুই যাবি আমাদের সাথে? মলিকে থেকে আসবি, সাথে আবিরের সাথে দেখা হবে। ভালো হলো না? একসাথে দুটো কাজে সেরে নিতে পারবি। জানিস, মলির মতো মেয়ে হাজারও একটা হয় না, যে কখনো কাউকে কষ্ট দিতে পারে না, কারণ মন ভাঙতে পারে না। এমনকি তুই যদি ওর মনে কষ্ট দিস, তবুও তোর প্রতি ওর হৃদয় একটুখানি অভিযোগ থাকবে না। এমন মেয়েকে জীবনসঙ্গী রূপে কয়জন বা পায় বল? ভালো হয়েছে না ও আমার জীবনে এসেছে, না হলে। এইটুকু বলে আমার চোখের দিকে তাকিয়ে আছেন উনি। আমি নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিলাম। ওনার দিকে তাকানোর মতো মুখ নেই আমার। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আজ আমার। কাকিমা রুম থেকে বেরিয়ে গেলে আমিও উঠে দাঁড়ালাম। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছনের থেকে আমার পেটে জড়িয়ে ধরলেন উনি। আমি একদম স্তব্ধ হয়ে আছি। হঠাৎ ওনার এমন আচরণ আমি আশা করিনি। কথাটা বলতেই আমাকে টেনে নিজের কোলের ওপর বসিয়ে দিলেন উনি। আমার কাঁধ থেকে চুল সরিয়ে ঘাড়ে থুতনি রেখে বললেন, ছেড়ে তো দেবই। এতদিন তো শুধু আমার সাথে নাটক করেছিলি, ভালোবাসার নাটক। এই নাটকটা দেখিয়ে তো আমার মনে জায়গা করে নিয়েছিলি তুই। আজ যখন আমি নিজের ভালোটা বুঝে নিতে চাচ্ছি, তখন তুই খুশি হচ্ছিস না। একটা কথা বলতো মায়া, আমার থেকে তুই দূরে যেতে চাস, আবিরকে বিয়ে করতে চাস, তাহলে বারবার আমার রুমের আশেপাশে কি করতে আসছিস? আমি কোনোই দিয়ে ঠেলে ওনাকে সরিয়ে দিলাম। ওনার দিকে ঘুরে তাকিয়ে বুকে ধাক্কা দিতে লাগলাম ওনার, আর বললাম, না, আমি ভালো না, আমি খারাপ, খুব স্বার্থপর আমি। আমার যা ইচ্ছে আমি তাই করব। কোনো মেয়ের মতো হওয়ার প্রয়োজন নেই আমার। জানেন, আবির কখনো আমায় কষ্ট দেয়নি, এমন কিছু করেনি যাতে আমি কষ্ট পাই। ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে মাত্র 5 মিনিটের জন্য দেখা করেছি। কোনোদিন কোনো অভিযোগ করেনি আমায়। 10 বার কল করলে 1 বার রিসিভ করেছি। কখনো রেগে কথা বলেনি আমার সাথে। আবিরের মতো ছেলেই হয় না। ওকে বিয়ে করা সত্যি ভাগ্যের ব্যাপার। অনেক ভালোবাসবে, আদর করবে, আপনার মতো এভাবে কষ্ট দেবেন আমাকে। কথাগুলো শুনে এক ধাক্কায় নিচে ফেলে দিলেন আমাকে। রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন আমায়, বেরিয়ে যাবো রুম থেকে। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি ধমকানো স্বরে আবার বললেন,
কথা কানে যায় না তোর? উঠে এসে আমাকে টেনে তুলে রুম থেকে বের করে দিলেন। দরজার কাছে এনে ধাক্কা দেওয়ার পর বললেন, যতদিন না মলির সাথে আমার বিয়েটা হচ্ছে, তুই আমার আশেপাশেও আসবি না। দেখতে চাই না তোর মুখটা আমি। কথাটা বলে মুখের সামনে শব্দ করে দরজাটা লাগিয়ে দিলেন উনি। আমি চোখ মুছে নিজের রুমের দিকে ছুটতে লাগলাম। হঠাৎ ঝিমি এসে আমার সামনে দাঁড়ালে আমি ভূত দেখার মতো ভয় পেয়ে কেঁপে উঠতেই আমার দিকে প্রশ্নসূচক ভঙ্গিতে তাকিয়ে রইল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারলাম ঝিমি কিছুটা আঁচ করতে পেরেছে। ওকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসলাম আমি। রুমে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। ঝিমি আমাকে অনেকবার ডাকলো, কিন্তু আমি দরজা খুললাম না। নিজেই ভেবে নিলাম আর কখনো ওনার সাথে কথা বলবো না, ওনার সামনেও যাব না কখনো। কি আছে এই ভালোবাসায়? কিছুই না, শুধু অপমান আর কষ্ট ছাড়া কিচ্ছু নেই। সব কিছু এলোমেলো হয়ে গেছে, চাইলেও আর কিছু ঠিক করা সম্ভব নয়। আবির আমাকে ভালোবাসে, মলি ওনাকে ভালোবাসে। আমরা নিজেরাই দুদিক থেকে সরে এসেছি। এই পিছুটান, মায়া, এগুলো একদিন ঠিক চাপা পড়ে যাবে ভেতর থেকে। তাই আমাদের সরে আসার উত্তম। সব ভালোবাসা তো পূর্ণতা পায় না। আমরা না হয় অল্প কিছু মানুষের পাল্লাটা ভারী করি। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। আমি নিশ্চুপ হয়ে রুমের মধ্যে দরজা বন্ধ করে আড়ালে বসে আছি। কেউ এসে আমাকে ডাকলো। শুনতে পেয়ে নড়ে উঠতেই কাকিমার গলার কণ্ঠস্বর শুনতে পেলাম। কাকিমা আমাকে ডাকছে আর 1 সপ্তাহ পর হোনার আর মলির বিয়ে ঠিক হয়েছে এটা বলে গেলেন। অবশ্য আমি জানতাম কাকিমা আজই বিয়েটা ঠিক করে আসবে। ভদ্রতা বজায় রাখতে দরজাটা খুলে দিলাম। কাকিমা আমার মুখের মধ্যে ঠেসে ঠেসে 2টো মিষ্টি ভরে দিলেন। আমাকে জড়িয়ে ধরে গাল টেনে বললেন, আচ্ছা মা, কখনো বলিস না ও বাড়ি গিয়ে আমার দুর্নাম। বুঝতেই তো পারছিস, শাশুড়ি বলে কথা, আমার মান সম্মান থাকবে না, ছোট হয়ে যাবো ওদের কাছে আমি। কথাটা বলে আমার কপালে চুমু দিয়ে মিষ্টির প্যাকেটটা আমার হাতের ওপর রেখে যত ইচ্ছে তত মিষ্টি খেতে বলে চলে গেলেন কাকিমা। আমি 2 মিনিট হাঁ করে তাকিয়ে আছি কাকিমার ব্যবহারে এত পরিবর্তন দেখে। তার চেয়েও বেশি ভালো লাগছে বাবা মা চলে যাওয়ার পর আজ প্রথমবার কাকিমা আমার সাথে এত আদুরে গলায় কথা বললেন। খুশিতে আমার 2 চোখের পানি বাঁধ মারল না। আমাকে বাড়িতে এখন আর কোনো কাজই করতে হয় না। কাকিমা কোনো কাজই করতে দেয় না আমাকে। সারাদিন একান্তে থাকি, মনের ভেতরটা ভার হয়ে রয়েছে। উনিও আমার সাথে দেখা করেন না। আর ফোনটা ভেঙে যাওয়ার পর থেকে আবিরের সাথে কথা হয় না, যার জন্য আবির আসে আমার সাথে দেখা করতে। কেন জানি আবিরকে মন খুলে কিছু বলতে পারি না আমি। আবির একা একাই কথা বলে, আমি শুধু শুনে যাই। ধীরে ধীরে বিয়ের দিন যত এগোচ্ছে তত যেন বেশি ভেঙে পড়ছি আমি। আবির আমার সাথে কথা বললে বুঝতে পারতো, কিন্তু সমস্যাটা খুঁজে পেত না। আমি নিজেই আবিরকে বললাম সাহস করে কথাটা, আবির, মলি আপনার ছোট বোন না? আপনি যদি মলির আগে বিয়ে করেন তাহলে ক্ষতি কিসের? মলির তো বিয়ে হবেই। আমি চাই আপনার বিয়েটা মলির আগে হোক, যেন আমি নিজের ননদের বিয়েতে আনন্দ করতে পারি। আমার মুখে কথাটা শুনে আবির বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলেন। প্রথমে মনে হয়েছিল হয়তো ভুল কিছু বলে ফেলেছি, কিন্তু পরে বুঝতে পারলাম আবির আমার কথায় অনেক বেশি খুশি হয়েছে। আমাকে কিছু না বলে পরের দিন আবির ওর বাবা মাকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। বিয়ের কথা কাকিমাকে বললে আর না করতে পারেনি সে। কাকিমা নিজেই হাতে সব আয়োজন করেছে। জানি না কথাটা উনি শোনার পর কতটা রিয়াক্ট করেছেন, কারণ আমরা এখন আর দুজন দুজনের সামনে আসি না। গায়ে হলুদের পর্ব শেষ, সন্ধ্যার পর বিয়ে। খুব কান্না পাচ্ছে আমার এবার। এত রাগ, এত ঘৃণা একটা মানুষ কিভাবে করতে পারে, যে একবার আমার সামনেও আসলেন না উনি। অনেক কেঁদেছিলাম, কেউ হয়তো বোঝেনি আমার কান্নার কারণটা। ঝিমিকেও বলেছি, একবার তোর ভাইয়াকে ডেকে দিবি, আমি কিছু বলতে চাই। কিন্তু ঝিমিও কোনো গুরুত্ব দেয়নি আমার কথায়। কোনো মতে বিয়েটা শেষ হতেই বিদায়ের সময় আমার 2 চোখ ঘুরে ঘুরে সেই মানুষটাকেই খুঁজছিল। তার কোনো দেখা পেলাম না। গাড়িতে উঠলে জানলার পাশে মুখটা ঘুরিয়ে বসে আছি আবির। নতুন জীবন শুরু করতে চলেছি, তাই আর আবিরের থেকে কিছু লুকোতে পারলাম না। আমি আবিরকে নিচু দৃষ্টিতে বললাম, আমি জানি আবির, আপনি আমাকে ভালোবাসেন। আমি এটাও জানি
এখন আমি যেটা বলবো সেটা শোনার পর আমার উপর আপনার খুব রাগ হবে, তবুও বলবো আমি। আমার কাছে বলতেই হবে। আমি আপনাকে কখনো ভালোবাসিনি। এক প্রকার জেদ দেখিয়ে বিয়েটা করেছি। আমি অন্য কাউকে ভালোবাসি, আর সে হলো মেঘ। এটুকু বলতেই গাড়ির জানলার গ্লাস থেকে চোখ সরিয়ে নিয়ে আমার দু বাহু শক্ত করে চেপে ধরলেন। ভয়ে আমি চোখ দুটো বন্ধ করে নিলাম। হঠাৎ আমার ঠোঁটে কারো ঠোঁটের আলতো ছোঁয়া পড়তে চোখ খুললাম। ধাক্কা দিয়ে চিৎকার করে বললাম, আমার ওপর জোর খাটাতে পারবেন না আপনি আবির। সঙ্গে সঙ্গে আমার গালে পড়ল এক চড়। চোখ তুলে তাকালে দেখলাম উনি। আমার মুখটা বন্ধ হয়ে আছে, কিছু বলার ভাষা পাচ্ছি না আমি। এবার উনি আমার ঠোঁটে ঠোঁট মেলাতে গেলে আমি হাত রাখলাম ওনার মুখের সামনে। কেঁদে উঠে বললাম, আমি এখন আবিরের বউ। উনি আবার হাত উঁচু করলেন আমাকে চড় মারার জন্য। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলে উনি বললেন, তোর বিয়ে আবিরের সাথে না, আমার সাথে হয়েছে। আমি চোখ খুলে ওনার শেরওয়ানি টেনে বললাম, কি বলছেন? উনি আমার হাত সরিয়ে শেরওয়ানি ঝেড়ে ফেললেন আর বললেন, ফ্যাট। আমি কেঁপে উঠে চুপ করে বসলে উনি আবার আমাকে ঘুরিয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট মেলালেন। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে বললেন, কেমন মেয়ে রে তুই? তুই ভাবলি কি করে যে আমি অন্য কাউকে ভালোবাসবো? এটা 6টা দিনে আমি তোকে একবারের জন্য দেখা দিইনি, কিন্তু তুই কিভাবে পারলি আমার সামনে না এসে থাকতে? আমি মুখে হাত রেখে চুপ হয়ে আছি। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, কথার উত্তর দে, না হলে মারপর এক চড়। রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি। ওনাকে কিছু বললাম না আমি। রাগ শান্ত করার উপায় খুঁজতে লাগলাম। কিছু একটা ভেবে হুট করে ওনার শেরওয়ানির কলাটা টেনে ধরে নাকে নাক ছোঁয়ালাম। উনি ব্রু কুঁচকে তাকালেন। গালে কপালে আর থুতনিতে কিস করলাম। এটা করার পর উনি আমার কোমরটা চেপে ধরলেন। এমন সময় গাড়িটা এসে থামলো এয়ারপোর্টের সামনে। গাড়িতে ঝাঁকুনি খেয়ে আমি পড়লাম ওনার বুকের ওপর। উনি আমাকে ঠেলে সরিয়ে হাত ধরে উঠিয়ে বাইরে নিয়ে আসলেন। আমাকে নিয়ে দৌড়াতে লাগলেন আর কোনো একজনকে খুঁজলেন। অবশেষে তার দেখা মিলল। লাগেজ হাতে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, পরনে বিয়ের পোশাক। উনি আমায় নিয়ে ছুটে গিয়ে মেয়েটার সামনে দাঁড় করালেন। আমাকে দেখিয়ে বললেন, এটা মায়া, যার কথা তোমাকে বলেছিলাম। মেয়েটা মুচকি হেসে বলল, ও তাহলে এই সেই মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে তো। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কানে কাছে ফিসফিসিয়ে বলল, আমি মলি, আবিরের কাজিন, বউও বলতে পারো। পিছনের থেকে আবির এসে দাঁড়িয়ে মেয়েটাকে ডাকছে। আবিরকে দেখে আমি চিন্তায় পড়ে গেলাম। আবির এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, কি খুশি হয়েছ? এটা সত্যি, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার খুশির থেকে বেশি না। সেদিন যখন তোমার কাকিমা ঝিমি আর আবির মলিকে দেখতে আসে, তখন ঝিমি আমাকে আলাদাভাবে ডেকে তোমাদের সম্পর্কটার কথা বলে, আর মলি বলে ও আমাকে ভালোবাসে। আমার খুশির জন্য কখনো বলেনি। তোমার মতন মলিরও বাবা মা নেই, আমাদের সাথে বড় হয়েছে, শুধু আমাকে ভালো রাখবে বলে তোমার আমার বিয়েতে খুশি হবার অভিনয় করত। কখনো আমাকে বুঝতে দেয়নি। যেদিনও জানতে পারলো মেঘের সাথে তোমার ভালোবাসার কথা, সেদিনও চিন্তা করলো আমার ভালোবাসার চেয়ে দুজন ভালোবাসার মানুষকে এক করাটা বেশি প্রয়োজন। তাই মেঘকে এই প্ল্যানটা দেয় মলি। মেঘ অফিসে মলির অ্যাসিস্ট্যান্ট ছিল, খুব ভালো বন্ধুও ছিল বলতে পারো। সেই প্রেক্ষিতে দুজনার মনের সব কথা শেয়ার করত। আমি সবটা শুনে ভেবে দেখলাম আমারও কিছু করা উচিত তোমাদের জন্য। তাই তোমার কাকিমাকে বোঝালাম আর আমাদের প্ল্যানে সামিল করলাম। এখন বুঝি জানো, কাউকে ভালোবাসার থেকে ভালোবাসা পাওয়াটা অনেক বড় ব্যাপার, যেটা সবাই পায় না। তোমাকে পেলে হয়তো ভালোবাসাটা পেতাম না, তবে মলিকে পেয়ে ভালোবাসাটা পেয়েছি। এই তো, আর কি লাগে। আমি কিছুক্ষণ নীরব থেকে আবিরের কাছে জানতে চাইলাম, আপনারা দুজন কোথায় যাচ্ছেন? আজই তো বিয়ে করলেন। আবির মুচকি হেসে বললেন আমায়, দুজন না, আমরা 4 জন হানিমুনে যাচ্ছি। আজ বিয়ের ছুটি গেল, কিছুদিন পর হানিমুনের ছুটি হবে। এভাবে চললে অফিসের কাজের ক্ষতি হবে, তাই ভাবলাম এক ছুটিতেই সবটা করে নেব, তারপর বাড়ি ফিরে রিল্যাক্সে কাজ করা যাবে। কি বলো মেঘ? উনি মুচকি হেসে হ্যাঁ বলে আমাকে কোলে তুলে নিলেন আর আবির মলিকে।
আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক এবং সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।